সায়েন্স একাডেমি কেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নবম দশম শ্রেণীর রসায়নের চ্যাপ্টার কত 3 এর কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, রসায়নের কি যে কি অধ্যায় তৃতীয় আছে, অধ্যায় তৃতীয়, এই অধ্যায়টার নাম হচ্ছে কি পরমাণুর গঠন। পরমাণুর গঠন। আচ্ছা, তাহলে পরমাণুর গঠন সম্পর্কে আমরা কি করব, একটু ধারণা লাভ করব। আচ্ছা, পরমাণুর গঠন সম্পর্কে জানতে গেলে আমার কি জানতে হবে কি পরমাণুটা কোথা থেকে আসছে। আচ্ছা, তাহলে পরমাণুর গঠন যদি আমরা দেখতে যাই তাহলে আগে একটু আমরা কি পদার্থের গঠন দেখি। কিসের? পদার্থের। পদার্থের কি গঠন। আচ্ছা, পদার্থের গঠন যদি আমরা দেখি, দেখো পদার্থের গঠন, এটা পদার্থ কি, পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? কণা পাই। কি পাই? কণা। কণাকে ভাঙলে আমরা কি পাই? অণু পাই। অণুকে ভাঙলে আমরা কি পাই? পরমাণু। কি পাই? পরমাণু। এখন পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আচ্ছা, ই বলতে ইলেকট্রন বলেছে, পি বলতে প্রোটন বলেছে, আর এন বলতে নিউট্রন বলেছে। তাহলে একটু খেয়াল করো, এখন পরমাণুর গঠন জানতে গেলে আগে আমরা পদার্থের গঠন জানতে হয়। কারণ দেখো, পরমাণুর গঠন মানে কি এখান থেকে, এই যে পরমাণুর গঠন বলে এখান থেকে আমরা বলছি। পরমাণুর গঠন কি? পরমাণু কি তিনটি কণা দ্বারা তৈরি, একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে কি জ্ঞান লাভ করা হয়েছে কি তোমার কি চ্যাপ্টার 3 এর অংশ। এখন আমরা কি পদার্থের গঠনটা দেখলাম, কেন পরমাণুটা কোথা থেকে আসলো তার সম্পর্কে জানার থেকে, একদম বেসিক থেকে। তাহলে একটু খেয়াল করো, আগে আমরা জানি কি পদার্থ কি। পদার্থ হচ্ছে এমন একটা বস্তু যার নির্দিষ্ট ভর আছে, তারপর জায়গা দখল করতে পারে, জায়গা দখল করতে পারে, এবং বল প্রয়োগে সে বাধা সৃষ্টি করে। বল প্রয়োগে কি বাধা সৃষ্টি করে। এই তিনটা ধর্ম তার থাকতে হবে। তাহলে বুঝতেছি কি পদার্থের তিনটা ধর্ম কি, একটা হচ্ছে কি এমন একটা বস্তু যেই বস্তুর নির্দিষ্ট কি ভর আছে এবং কি সে জায়গা দখল করতে পারে এবং কি বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। যেমন একটা কি বস্তু, এটা পদার্থ কিনা আমরা কিভাবে বুঝবো? এটা ভর আছে কিনা, একটা নির্দিষ্ট ভর আছে, এবং এটা জায়গা দখল করতে পারে কিনা, এটা একটা নির্দিষ্ট অংশ জায়গা দখল করবো, ঠিক না? এখন সে যদি জায়গা দখল করতে পারে এবং কি বল প্রয়োগে সে একটা বাধা সৃষ্টি করতে পারে কিনা, যদি বাধা সৃষ্টি করতে পারে তাহলে সে হচ্ছে একটা পদার্থ। তাহলে পদার্থ বলতে বুঝতেছি আমরা কি, যে সকল বস্তু নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তারা হচ্ছে কি পদার্থ। আচ্ছা, গেল। এখন এই পদার্থের কি, এটা হচ্ছে পদার্থের ধর্ম, এই তিনটা, ঠিক না? এখন পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখতে যাই, এক নম্বর পদার্থের কি একটা বৈশিষ্ট্য আছে, পদার্থের নির্দিষ্ট কি ভর আছে বা ওজন আছে। ভর বা ওজন। আচ্ছা, ভর আছে মানে কি ওজন আছে বোঝায়। এখন একটু খেয়াল করা, আরেকটা জানলে আমরা কি পদার্থের কি নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে? আকার। আরেকটা জানি কি আমরা কি পদার্থের নির্দিষ্ট কি আয়তন আছে। এই তিনটা হচ্ছে তার কি বৈশিষ্ট্য। তাহলে একটা পদার্থের কি ধর্ম তিনটা এবং কি বৈশিষ্ট্য কি তিনটা। দেখো, একটা পদার্থের কি ধর্ম কি কি, যে পদার্থের নির্দিষ্ট ভর থাকবে এবং জায়গা দখল করবে এবং কি বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে। আর বৈশিষ্ট্য কি দেখতেছি, একটা পদার্থের কি ভর থাকবে বা কি ওজন থাকবে, কি ওজন আছে। একটা পদার্থের কি নির্দিষ্ট পদার্থের ভর আছে বা ওজন আছে এবং সে একটা কি আকার দখল, মানে তার একটা আকার আছে এবং সে কি একটা আয়তন দখল করবে, তার মানে তার একটা আয়তন আছে। বুঝতে পারছি? এই হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। এখন পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে ভাঙলে আমরা কি দেখি? আচ্ছা, পদার্থকে ভাঙলে আমরা কি পাইছি? দেখো, পদার্থকে ভাঙলে আমরা কি পাই? কণা পাই। তাহলে কণাকে কি বলে? পদার্থকে ভাঙলে, পদার্থকে কি ভাঙলে যে ক্ষুদ্রতম বস্তু পাওয়া যায় তাকে কি বলে? কণা বলে। পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্রতম বস্তু পাওয়া যায় তাকে কি বলে? কণা বলে। আচ্ছা, এবার দেখো, কণাকে ভাঙলে আমরা কি পাই? অণু পাই, ঠিক না? তাহলে কণাকে ভাঙলে যে ক্ষুদ্রতম বস্তু পাওয়া যায় সেটা হচ্ছে কি অণু। আবার অণুকে ভাঙলে যে ক্ষুদ্রতম বস্তু পাওয়া যায় সেটা হচ্ছে কি পরমাণু। আবার অণু পরমাণুর সংখ্যা আবার আমরা কি আরেকভাবে বলতে পারি। কেন আরেকভাবে বলতে পারি? কারণ একটা পদার্থ কি যদি বলে কয় ধরনের বা কয় ভাগে বিভক্ত, তাহলে আমরা বলি কি দুই ভাবে। কি একটা হচ্ছে কি মৌলিক পদার্থ, কি পদার্থ? মৌলিক পদার্থ। আরেকটা হচ্ছে কি যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি দিই অণুটাতে পাইতেছি, পদার্থ থেকে কণা পাইতেছি, কণার পরে অণু পাইতেছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে কণাকে ভাঙলে যে ক্ষুদ্রতম বস্তুটা পাইতেছি, ওই বস্তুটা কি কি মৌলিক পদার্থ থেকে আসছে না যৌগিক পদার্থ থেকে আসছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু আবার কি অণু পরমাণুকে ভাগ করা যায়। তাহলে এখন অণু হচ্ছে ওই যৌগিক পদার্থ, কি পদার্থ? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কি কণা।
তাহলে আমরা অণু যদি বলি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা কি বলে? অণু বলে। আবার পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে আমরা যদি এভাবে বলি মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা কি বলে? পরমাণু বলে। এভাবে বলা যায়। হ্যাঁ, আচ্ছা এখন পরমাণুকে ভাঙলে আমরা দেখছি ইলেকট্রন প্রোটন নিউট্রন পাই। কি পাই? ইলেকট্রন প্রোটন নিউট্রন। এখন ইলেকট্রন প্রোটন নিউট্রন কি? এগুলো হচ্ছে পরমাণুর কি তিনটি মৌলিক কণা বা পরমাণুর কি তিনটি স্থায়ী কণা। তাহলে যদি প্রশ্ন আসে পরমাণুর কি মৌলিক কণা কয়টি? তিনটি। পরমাণুর স্থায়ী কণা কয়টি বললো? আসলে কি তিনটি। হ্যাঁ, কি ইলেকট্রন প্রোটন নিউট্রন। আচ্ছা ইলেকট্রন কাকে বলে? ইলেকট্রন একটা চার্জ বা আধান। কোন চার্জ? ঋণাত্মক চার্জ। তাহলে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট আধান। ঠিক আছে, ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট আধান। আর প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট কি একটা আধান। বুঝতে পারছি? আর নিউট্রন কি? নিউট্রন হচ্ছে কি নিরপেক্ষ চার্জ। সুতরাং যার কি ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ কি সমপরিমাণ থাকে। নিরপেক্ষ মানে এমন না যে কি চার্জ নাই, মানে চার্জ আছে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা সমপরিমাণ থাকে, এই কারণে তাকে আবার বলা হয় কি নিরপেক্ষ। তার মানে নিউট্রন হচ্ছে কি নিরপেক্ষ চার্জ। তার মানে এই নিরপেক্ষ চার্জ আমরা কি আঁকি কত ধরি? শূন্য ধরি। মানে যার তার কি ধনাত্মক পরিমাণ সমান এবং ঋণাত্মক পরিমাণ সমান, তার মানে কি ধনাত্মক আর ঋণাত্মক কি প্রশমিত হয়ে যায়। তার মানে কি থাকে সে চার্জটা শূন্য থাকে, শূন্য অবস্থা আপেক্ষিকভাবে শূন্য থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তার চার্জ শূন্য নয়। হ্যাঁ, তাহলে এখন একটু খেয়াল করে তাহলে ইলেকট্রন প্রোটন তো আমরা বুঝলাম নাকি। তাহলে ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট আধান এবং কি প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট আধান, আর নিউট্রন হচ্ছে কি নিরপেক্ষ চার্জ বিশিষ্ট যে আধানটা, ওটা হচ্ছে কি নিউট্রন। বুঝতে পারছি? হ্যাঁ, এই হচ্ছে তোমার পরমাণুর কি যে বেসিক কি জিনিসগুলো, এগুলা কি তোমার পরমাণুর কি বেসিক জিনিস। তাহলে একটা পরমাণু আসে মূলত কি পদার্থ থেকে। হ্যাঁ, তাহলে পরমাণুটা হচ্ছে কি একটা পদার্থের কি অংশ। বুঝতে পারছি? আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।